৭৫ বছর পেরুলো বাংলাদেশ আওয়ামী লীগ। মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায়। প্লাটিনাম জুবিলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির, দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগমজের হার্টে বসানো হলো পেসমেকার। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ছেলের ছাগল কাণ্ডের পর এনবিআর ও সোনালী ব্যাংক থেকে সরানো হলো মতিউর রহমানকে। অনিয়মের তদন্তে দুদক। দ্বিতীয় দফায়ও জবাব দিতে আসেননি বেনজির। চিঠিতে অবস্থান ব্যাখ্যা। খুলছে না তিস্তার জট। পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের টোপ ভারতের। পশ্চিমবঙ্গকে মানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বলছেন বিশ্লেষকরা। পানি কমতে শুরু করায় বাড়ি ফিরছেন সিলেট অঞ্চলের বানভাসী মানুষ। বিধ্বস্ত ঘরে স্মৃতির খোঁজ। সুনামগঞ্জ বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। মাথা গোজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা। এবং ইতালি দূতাবাসে মাসের পর মাস আটকা 20,000 বাংলাদেশের পাসপোর্ট। বন্ধ হতে পারে দেশটিতে শ্রম বাজার। 20% ওয়ার্ক পারমিটই নকল, বলছেন রাষ্ট্রদূত। মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। আর গণমানুষের সমর্থন ভালোবাসার কারণেই বারবার আঘাতেও ঐক্যে ফাটল ধরেনি দলের। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সভায় একথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। জাতীয় সঙ্গীত গেয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পায়রা অবমুক্ত করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুভ 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 দিন। এরপর কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে উপস্থিত হাজারো নেতাকর্মী শুভেচ্ছা জানান তাকে। অনুষ্ঠান শুরু হলে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত শিল্পীদের পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের গীতি নৃত্য। মঞ্চে বসে সেসব আয়োজন দেখেন সরকার প্রধান। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ। রোববার বিকেল 5টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, গণমানুষের দল বলেই বারবার চেষ্টায়ও ভাঙন ধরেনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির। দলছুটদের জন্য খানিকটা আক্ষেপও করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু।
কেউ কিছু মিটেই গেছে। সংগঠন শক্তিশালী করতে নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। তিনি জানান, মানুষের আস্থা বিশ্বাস রয়েছে বলেই বারবার দেশ সেবার সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুখী সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গে এগিয়ে যেতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, পুরো আয়োজনে আপনি ছিলেন এবং আজকে যারা ৭৫ বছরের একটি দল, তাদের সভাপতির বক্তব্য আমরা শুনছিলাম। সেক্ষেত্রে তার যে উদাত্ত আহ্বান বা তার উদাত্ত কণ্ঠে যে তাদের দলের অগ্রযাত্রা, সামগ্রিকভাবে কি মনে হলো আপনার কাছে? না, আজকে আমরা সকাল থেকে দেখছিলাম, যদিও কর্মসূচিটি ছিল বিকেলে, কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা দলে দলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছিলেন এবং দলের সভাপতি, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকেই কিন্তু যে সবার নজর ছিল, যে তিনি দলের এই যে প্লাটিনাম জয়ন্তীতে কি বলেন বা কি বার্তা দেন। তো তার এই বক্তব্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এরপর থেকে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনই বলে কিংবা যে পাকিস্তান আমলে যে পাকিস্তান মানে যে রাষ্ট্রটি বাঙালির প্রতি যে বৈষম্য করেছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বা মানে আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সেই বিষয়গুলো তিনি যেমন ফুটিয়ে তুলেছেন, ঠিক একইভাবে তার বক্তব্যে উঠে এসেছে যে আওয়ামী লীগ বিভিন্ন সময় যে আওয়ামী লীগকে ভাঙার যে ষড়যন্ত্র এবং সেখান থেকে বা সেই প্রতিকূল পরিস্থিতি থেকে আওয়ামী লীগ যে বারবার ঘুরে দাঁড়িয়েছে, কিংবা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থাতেও যে আওয়ামী লীগের শাসনামলে যে কি ধরনের উন্নয়ন অগ্রযাত্রা হয়েছে এবং বাঙালির স্বাধীনতা বা গণতান্ত্রিক আন্দোলনে যে বারবার যে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের, সেই বিষয় সেগুলো কিন্তু যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে এসেছে। এবং সেখানে তিনি আজকে যে কথাটি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি রূপকথার ফিনিক্স পার্টির সঙ্গে তিনি তুলনা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বারবার এই আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হয়েছে, খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণের সমর্থন নিয়ে বারবারই সে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং বাঙালির প্রতিটি যে অর্জন সব কিছুই আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে এবং আওয়ামী লীগের পদক্ষেপের ফলে এসেছে। এবং তিনি একই সঙ্গে কিন্তু আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার জন্য কিন্তু যে বারবার অনেকেই কিন্তু যে আওয়ামী লীগ ছেড়ে গিয়েছে কিংবা আওয়ামী লীগ ছেড়ে গিয়ে যে অন্য নানা ধরনের রাজনৈতিক দল গঠন করেছে, তো সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে আজকে উঠে এসেছে। এবং তিনি যে কথাটি বলেছেন যে তারা আওয়ামী লীগে থাকা অবস্থায় কিন্তু তারা আলোকিত হয়েছিলেন এবং আলোকিত তারা রূপ নিয়েছিলেন, কিন্তু যখন আওয়ামী লীগ ছেড়ে চলে যান তখন কিন্তু সে তারা আর জ্বলে ওঠেনি, বরং নিভু নিভু করে সেই সব তারাগুলো নিঃশেষ হয়ে গিয়েছিল। সে কথাগুলো কিন্তু যে তার বক্তব্য উঠেছে। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, তিনি কিন্তু 2007 সালে অর্থাৎ 111 সরকারের আমলে যে কিংস পার্টি গড়ার যে তৎপরতা এবং সেখানে যে দলের একাংশের মানে সম্পৃক্ত থাকার বা যে সম্পৃক্ত হওয়ার যে অভিযোগগুলো উঠেছে, সেই বিষয়টিও কিন্তু যে আজকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে মানে সেই ইঙ্গিতও এসেছে। এবং তিনি যে কথাটি বলেছেন যে বেশি দিন আগের কথা না, 2007 সালেও চেষ্টা হয়েছিল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে যে নতুন কিংস পার্টি গড়ে তোলার জন্য, কিন্তু সেটি সফল হতে পারেনি। এবং তিনি যে কথাটি বলেছেন যে বারবারই এটি সফল হয়েছে কেবলমাত্র যে জনমানুষ বা তৃণমূল শক্তিশালী ছিল এবং জনমানুষ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে, সে কারণে কিন্তু যে আওয়ামী লীগকে ভাঙা সম্ভব হয়নি। এবং তিনি বলেছেন যে গণমানুষ আস্থা রেখেছে বলেই বারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা এসেছে এবং সে জায়গায় তৃণমূলের যে আওয়ামী লীগের শক্তি, সে বার্তাটিও শেখ হাসিনা আজকে দিয়েছেন এবং সংগঠনকে যেন আরও শক্তিশালী করা হয় সে বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন এবং নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তো রাব্বি, আমরা আরও খবরাখবর আমরা জানাবো, কারণ আমরা সেখানে যেটি দেখছিলাম যে অন্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু যে সেখানে উপস্থিত ছিলেন, হাজির হয়েছিলেন। তো এই সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন রয়েছে। দর্শক, যদি জানাতে চাই, আজকে বিভিন্ন কূটনীতিক কিংবা যে বিদেশি কূটনীতিক এবং যে অন্য রাজনৈতিক দলের নেতাদের কথাও কিন্তু উঠে এসেছে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং মানে উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকার কথা। সে সংক্রান্ত আমার একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছে আলোচনায়।
সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে গৌরবময় পথ চলার ৭৫ বছরে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাঁকজমক আর উৎসবের আবহে তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের প্রতিনিধিরা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্লাটিনাম জয়ন্তীর আলোচনা। সকাল থেকে নানা প্রান্ত থেকে দল বেঁধে আসতে থাকেন কর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগান মিছিলে উঠে আসে দলের সুদীর্ঘ লড়াই আর অগ্রযাত্রার কথা। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতায় উপস্থিত হন বিরোধী দল জাতীয় পার্টি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাতিরাষ্ট্র গঠনে আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া থেকে শুরু করে বাংলাদেশের এগিয়ে চলায় দলটির অবদান উঠে আসে তাদের ভাষ্যে। জানান আগামীর প্রত্যাশার কথাও। জাতির প্রত্যাশা অনেক, কারণ এই আওয়ামী লীগ অনেক দিয়েছে। আশা করি এই সাফল্যকে ধারণ করে আওয়ামী লীগ বর্তমানের সংকট মোকাবেলা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাযথ ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করেছে, তেমনি হয় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সে একই ভূমিকা পালন করবে। ন্যায্য আন্দোলনে সবসময় তারা জনগণের পাশে থাকবেন এবং দুস্থ মানুষের সেবায় সবসময় যারা ছিলেন ওই ঐতিহ্য তারা সামনের দিকে বজায় রাখবেন। উপস্থিত বিদেশি কূটনীতিকদের শুভেচ্ছা বাণীতেও সিক্ত হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী আর টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ। In Russia we highly appreciate the policy which is run by Awami League. I hope them inshallah all the progress and under the visionary leadership of Bangabandhu Konna Sheikh Hasina. বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র ভেদ করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে গণমানুষের দল আওয়ামী লীগ। 15ই আগস্ট, 21শে আগস্টের যারা মাস্টার মাইন্ড, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, মুক্তির পথ দেখানো আওয়ামী লীগের হাত ধরেই পূরণ হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। আমাদের মুক্তিযুদ্ধের ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলেন? হ্যাঁ রবিন, আপনার রিপোর্টটি দেখছিলাম এবং সেখানে কিন্তু দেশি বিদেশি নানা জনের একটা রাষ্ট্র সৃষ্টি করার পেছনে যেই দল ভূমিকা রাখে, স্বভাবতই নানা সংকট সমস্যার সম্ভাবনায়ও তাদের কাছে প্রত্যাশা অনেক থাকবে। সে বিষয়ে দলের নেতারা কি বললেন? না, দলের নেতারা যে কথাটি বলছেন যে তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু সে প্রত্যাশাগুলো তারা পূরণ করতে চায়। এবং আজকে কিন্তু আমি আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন কিংবা যে কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের সঙ্গেও আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার কথা হয়েছিল। তো এখানে একজন কিন্তু একটা কথা বলেছিলেন যে এই দলের যেন কোনো বদনাম তৈরি না হয় কিংবা কারো গায়ে যেন বদনাম না লাগে সে বিষয়ে তারা সচেষ্ট থাকবেন। তো এই ধরনের প্রত্যেক বার্তাও কিন্তু ছিল এবং সেখানে দলের নেতারা যে কথাটি বলেছেন যে তারা চান যে বিগত দিনে তাদের নেতৃত্বে অনেক অর্জন হয়েছে, ঠিক একইভাবে আগামীতে যে স্বপ্ন কিংবা যে সম্ভাবনার যে রূপরেখা এঁকে দেওয়া হয়েছে সেগুলো তারা বাস্তবায়নের ক্ষেত্রে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে যেটুকু ভূমিকা পালন করার সেগুলো তারা করবেন এবং তারা আশা করেন আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু যে সামনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তো সে জায়গাতে আজকে কিন্তু যে শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতারাই নয়, যে আমার প্রতিবেদনেই দেখছিলেন যে অতিথি সারিতে বিদেশি কূটনীতিকরা ছিলেন এবং তাদের কথাই কিন্তু যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নীতি সেই নীতির প্রশংসা করা হয়েছিল এবং সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু যে নানা ধরনের প্রত্যাশার কথা বলা হয়েছিল যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কিংবা গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার ক্ষেত্রে কিংবা মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে আওয়ামী লীগ ভূমিকা রাখবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা বলেছেন যে বাঙালির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। এবং সেই জায়গাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের হাত ধরে এই যে এইসব অর্জন এসেছে বা উন্নয়নের যে ধারা সেটি যে অব্যাহত রয়েছে সেগুলো তারা বিরোধীরা দেখতে পায় না, বরং তিনি যেটি বলেছেন যে পূর্ণিমার আলোতেও অমাবস্যার অন্ধকার দেখে বিরোধীরা তারা আসলে যে উন্নয়ন দেখে না। তো এই ধরনের কথাবার্তা কিন্তু এসেছে, একইভাবে যে মানে নানান ধরনের প্রত্যাশার কথাও কিন্তু যে আজকে প্লাটিনাম জয়ন্তীর আলোচনা অংশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ রাব্বি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সবশেষ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া, রবিন। রাতের সময় আরও থাকছে। বর্ণাঢ্য আয়োজনে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়, সেনাকুঞ্জে
ফুলে লভ্য অর্চনা। নতুন সেনা প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। বেগম জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি নেত্রীকে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে এ সময় বিএনপির মহাসচিব বলেছেন, দিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রোববার দুপুরে পেসমেকার বসানোর কাজ শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। সন্ধ্যা 7:30টার দিকে সফলভাবে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন হয় বলে জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দোয়া ও মাহফিলে অংশ নিয়ে দলীয় প্রধানের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়াদিল্লির সেবাদাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। সফরে বাংলাদেশ নয়, ভারতই লাভবান হয়েছে বলেও দাবি তার। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি চলছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুধু সমালোচনার ঝড়ই নয়, আলোচিত কোরবানির ছাগল এবার থাবা বসিয়েছে রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের পদেও। এনবিআর থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। আবার একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। এদিকে আলোচিত এই কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। জল গড়িয়ে চলে, উপর থেকে নামে নিচের দিকে, এই তো স্বাভাবিক। তবে সামান্য একটু জলের গন্তব্য যে এত দূর হবে তা কে জানত? দেশ জুড়ে আলোচিত ছাগলকাণ্ড যেন তারই উজ্জ্বল এক দৃষ্টান্ত। সম্পূর্ণ সাদামাটা স্বাভাবিক একটি বিষয়, কোরবানির জন্য ছাগল কেনা। তবে কাল হলো ছাগলের দাম আর ছাগল কেনার ভিডিও প্রকাশ। বিষয়টি এখন আর কারোই অজানা নয়, দেশ জুড়ে সব থেকে আলোচিত আর সমালোচিত ঘটনা। ছাগলকাণ্ড নামক গল্পের কোনো দৃশ্যে না থেকেও ট্র্যাজেডির শিকার হতে হয় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে। ইফাত নামের এক তরুণ কোরবানির জন্য ছাগল কেনেন 15 লাখ টাকায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই খুঁজতে থাকেন এত টাকার উৎস কি। তখনই সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নাম, যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেও অস্বীকার করেন মতিউর। আলোচিত সেই ঘটনার পর সরকারের উচ্চমহল অনেকটা নিশ্চুপ থাকলেও এবার আর শেষ রক্ষা হলো না মতিউরের। এনবিআর পদ থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRP থেকে এই আদেশ দেয়া হয়। ছাগলকাণ্ডের পর তার অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। 1994 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া মতিউর রহমান পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খোঁজ নেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। 16 দিন সময় নিয়েও দুদকে হাজির হননি তিনি। তবে 2 দিন আগে তিনি আইনজীবীর মাধ্যমে চিঠিতে নিজের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের সচিব। কাল তার স্ত্রী, মেয়েরা হাজির না হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের 28 মে দুদকে হাজির হতে চিঠি দেওয়া হয় দুদকের পক্ষ থেকে। সময় নির্ধারণ করা হয় জুন মাসের 6 তারিখ।
কিন্তু আসেননি তিনি। প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় আবেদন করেন। প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। আবেদনের পর সময় দিয়ে 23 জুন দুদকে হাজির হতে তলব করা হয় বেনজির আহমেদকে। এদিনও দুদকে হাজির হননি তিনি। এমনকি কোথায় আছেন তিনি সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি দুদক। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে তার এবং তার স্ত্রী কন্যাদের সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। সোমবার বেনজিরের স্ত্রী ও কন্যারা দুদকের তলবে হাজির না হলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। দুদকের আবেদনে এখন পর্যন্ত 3 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ছাড়া মিয়ানমারের সঙ্গে অন্য কোনো সমস্যা নেই জানিয়ে কোনো উস্কানিতে পা দেওয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্ব গ্রহণ করে সেনাপ্রধান জানিয়েছেন বাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন। 3 বছরের নেতৃত্ব শেষে বিদায় নিচ্ছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পূর্ণ সামরিক রীতি অনুযায়ী তাকে ফুলেল সজ্জিত গাড়িতে রশি টেনে পার করে দেওয়া হয় সেনা সদর। বিদায় জানানোর আগে আগামী 3 বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। রোববার দুপুরে সেনা সদরে অনুষ্ঠিত হয় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। গণভবন থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান। জানান একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনে সেনাবাহিনী কাজ করে যাবে। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। মিয়ানমারের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন কোনো উস্কানিতে পা দেবে না বাহিনী। কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। পরে বিকেলে বঙ্গভবনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তিস্তা পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে এবার মহাপরিকল্পনার দিকে এগুচ্ছে ভারত। শনিবার 2 প্রধানমন্ত্রী বৈঠক শেষে এমন বার্তাই দিয়েছেন নরেন্দ্র মোদী। গবেষকরা বলছেন পানি বন্টন চুক্তির বিকল্প কখনোই মহাপরিকল্পনা হতে পারে না। তাদের মতে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকার যে একতরফা নীতি তা থেকে সরে আসতে দায়িত্ব নিতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারকেই। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের কাছে দেখব বিস্তারিত। উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল। অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ। খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির। কিন্তু শনিবার 2 প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান পানি বন্টন চুক্তি নয়, তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল। আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহা পরিকল্পনা কোনো কাজে আসবে না। 2011 সালের পর 2024 সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে, কিন্তু সেই আশা যে খুব
মানে মধুর আশা জাগিয়ে তুলছে এটা আমরা মনে করি না। অধিকার কর্মীরা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে। ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সিলেটের বন্যা কবলিত বিভিন্ন উপজেলা থেকে পানি নামতে শুরু করায় বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন, কিন্তু ঢলে বাড়িঘর তছনছ হয়ে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে একের পর এক ক্ষতচিহ্ন। চারিদিকে এখনো থই থই পানি, ঘর বাড়িগুলো ভাসছে পানির জলে। প্রচন্ড গতিতে আসা পাহাড়ি ঢলের সঙ্গে অতিবৃষ্টি সিলেটের কোম্পানিগঞ্জের গ্রামের পর গ্রাম ডুবিয়ে দেয়। বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। বিপর্যস্ত জনপদের ঘরে ঘরে এখনো বাসিন্দাদের আকুতি। মাল সামানা যা আছে সম্পূর্ণ গেছে, গরু বাছুর লইয়া মানুষ বাঁচানি খুব দায়। এক সপ্তাহ পর আশ্রয় কেন্দ্র থেকে এই এলাকার মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। যদিও বাড়িঘরের মধ্যে পানি নেই, কিন্তু বাড়ির উঠোন এবং সড়কে এখনো পানি রয়েছে। দেশের বৃহত্তম হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, বড়লেখা ও জুড়িতে জলাবদ্ধতায় নাকাল জনজীবন। বর্ষাকার মাঝে আমরা পড়ে গেছি পানির তলে, আমরা দেখো না ঘরের মধ্যে এখনো চাঙ্গারি বাইন্দা মানুষ থাকতেছে। এদিকে পানির পানি ভাসতে থাকায় সুনামগঞ্জে ভেসে উঠছে গ্রামীণ রাস্তাঘাটের বেহাল চিহ্ন। এক সপ্তাহ ধরে শহরের সাথে যোগাযোগ বদ্ধ। দোয়ারাবাজার ছাড়াও জেলার ছাতক সহ কয়েকটি উপজেলা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ। এবার বাণিজ্যের খবর। অপ্রাতিষ্ঠানিক খাতে অসামান্য অবদান সত্ত্বেও দেশের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর রাখে না কেউই। পুঁজি সংকটে হয় না তাদের স্থায়ী দোকান, মেলে না ব্যাংক ঋণ সহ আর্থিক সহায়তাও। এতে বছরের পর বছর পার হলেও আসে না ব্যবসার কোনো উন্নতি। সংশ্লিষ্টরা তাই বলছেন, এসব ব্যবসায়ীদের উপেক্ষা করে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। আলতাফ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। রাজধানীতে দীর্ঘ ২৭ বছর ধরে এভাবে পথে পথে ঘুরে পোশাক বিক্রি করছেন ৬৫ বছর বয়সী এই ক্ষুদ্র ব্যবসায়ী। শুরুতে স্বপ্ন বুনেছিলেন স্বল্প পুঁজির এই ব্যবসায় একদিন বড় হবে, মিলবে অর্থনৈতিক মুক্তি। আমি বড় আশা করতে পারিও নাই, আর যাইতে পারি। তার মতো চা পান বিক্রেতাও ভাবছেন বছর ঘুরলেই বোধহয় একটি দোকানের মালিক হবেন। চুরিমালা বিক্রেতা খালাও স্বপ্ন দেখেন একটি স্টেশনারি দোকানের মালিক হবার। যদি পুঁজি থাকতো তাহলে তো আমরা ঠিক আছে সহকারী করতাম না, তাহলে আমরা নির্দিষ্ট একটা দোকান নিতাম। এসব দোকানদারি করলে তো মনে করেন ২০ টাকার পুঁজি লাগে। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব, দেশে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা প্রায় ১.৫ কোটি। এইগুলো আমরা কেউ দৃষ্টিপাত করি না। আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে দানবীয় কায়দায়। এরা হাজার হাজার কোটি টাকার লোন দিতে পছন্দ করে, এরা ক্ষুদ্র ঋণ, অতি ক্ষুদ্র ঋণ দেওয়ার পছন্দ করে না। একটা সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান বা যে সমস্ত ব্যাংকগুলো আছে তারাও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসবে। অর্থনৈতিক মুক্তি লাভের আশায় অনেকটা নীরবে কাজ করে যান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকায় তাদের অবদানটি দেশের সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে আসে না, ফলে রাষ্ট্রীয়ভাবেও তাদের জন্য নেওয়া যায় না কোনো ধরনের পদক্ষেপ। এ অবস্থায় নিজের ভাগ্য বদলে নিজস্ব প্রচেষ্টাতেই সমবায় ব্যবস্থাকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভিসা পেতেই লাগছে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। ঢাকার ইতালি দূতাবাসে আটকা পড়ে আছে ২০,০০০ বাংলাদেশের পাসপোর্ট। ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে নেওয়া অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়েছে। বাইরা সভাপতি বলছেন, সময়মতো বৈধ কর্মী পাঠানো না গেলে ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। অবশ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়েছে ঢাকার ইতালি দূতাবাসকে। কারণ হিসেবে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের দাবি, জমা পড়া অন্তত ২০% ওয়ার্ক পারমিটই নকল। মার্জিয়া মেমো রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান। ভূমধ্যসাগর
সাগর পাড়ের দেশ ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে 2012 থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রম বাজারটি। ফ্লুসি ডিক্রি এর আওতায় বাংলাদেশ থেকে মোট 30,850 জন কর্মী নিয়োগের কথা। স্থানীয় প্রশাসনে যাচাই বাছাই শেষে সেসব কর্মীর জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলার ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার VFS এর দ্বারে। জমা দিয়েছে 2023 সালের আগস্টে। ওই দেশে টাকা নিয়ে আটকে রাখছে দালাল, এই দেশে তো পাসপোর্ট আনতে পারতাছি না। এদিকে নির্বাচিত কর্মীরা ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে শ্রম বাজারটিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা বাইরা সভাপতির। ভিসা সংগ্রহ করতেই তো আমাদের 12টা বাজে, তারপরে গিয়ে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওই কান্ট্রির ভিসা করতে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। ইতালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি, তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইতালি যেতে পারে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, দূতাবাসে জমা ওয়ার্ক পারমিটের 20%ই জাল হওয়ায় সময় লাগছে। This is wrong and this is something that the Italian government is determined to stop. ইতালিতে প্রায় 1,45,000 নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন, অনিবন্ধিত আরও 2 লাখ। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। উন্নতির বদলে দিন দিন তলানিতে যাচ্ছে দেশের ক্রিকেট। এমনকি বড় দলের বিপক্ষে জয় পাওয়ার মানসিকতাও নেই ক্রিকেটারদের মাঝে। ভারতের বিপক্ষে হার নিয়ে এমন মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। এই ম্যাচে একাদশ সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দলের প্রয়োজনে এখনই তাই সাকিব মাহমুদুল্লাহকে অবসরে নেয়ারও পরামর্শ দিয়েছেন ফাহিম। আমরা একটা টুর্নামেন্ট করি যেখানে নেপাল খেলবে, স্কটল্যান্ড খেলবে, নেদারল্যান্ড খেলবে এবং বাংলাদেশ খেলবে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে বাংলাদেশ এখানে চ্যাম্পিয়ন হতে পারবে? টি-20 বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে বাংলাদেশ। তবে এত বছর খেললেও এই ফরম্যাটে টাইগারদের অবস্থার পরিবর্তন আসেনি একটুও, বরং দিন দিন আরও তলানিতে যাচ্ছে দেশের ক্রিকেট। ব্যাটিংটা ঠিক ছিল না আগে থেকেই, বোলিং ডিপার্টমেন্টই ছিল টাইগারদের মূল ভরসার জায়গা। সিমার কম খেলিয়েছি, সেটার একটা ঝামেলা আমাদের হয়ে গেছে। পুরো ম্যাচে বোলিংটা সাজানোর ক্ষেত্রেও ক্যাপ্টেন সাফার করেছে। সবার ধারণা ছিল এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে সাকিবের শেষ বিশ্বকাপ, তবে এখনো নিজে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সাকিব। লাস্ট কিনা যায় না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। যদিও দলের স্বার্থে সাকিবকে এখনই থামার পরামর্শ তার প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিমের। বিশ্বকাপে ওর বোলিংয়ের মানটা খুবই খারাপ দেখেছি এবং সেটার জন্য দল ভুগেছেও। ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার, যেন দলের উপর বোঝা হয়ে না যায়। পাকিস্তানের খেলোয়াড়রা কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি খেলে খেলে এখানে এসছে, যেখানে কোনো কম্পিটিশনই নেই, যেখানে খেলার মান খুব নিচে, সেখানে পারফরমেন্স করে আমরা আমাদের জাতীয় দলে খেলছি। এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতা আওয়ামী লীগ। প্লাটিনাম জুবিলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির, দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বেগমজির হার্টে বসানো হলো পেসমেকার। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এবং ছেলের ছাগল কাণ্ডের পর এনবিআর ও সোনালী ব্যাংক থেকে সরানো হলো মতিউর রহমানকে। অনিয়মের তদন্তে দুদক। দ্বিতীয় দফায়ও জবাব দিতে আসেননি বেনজির। চিঠিতে অবস্থান ব্যাখ্যা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।